আমরা যখন তারানাথ তান্ত্রিকের বাড়িতে দরজার সামনে এসে পৌঁছলাম তখন বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। দরজার কড়া নাড়তে চারি দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই আমরা ছুটে ছুটে প্রবেশ করলাম দাওয়ায়। সদরের দরজা বন্ধ করে চারিও উঠে এলো দুয়ারে। আমি চারিদিকে তাকিয়ে বললাম, চারিমা, ভিজে যাওনি তো? মেয়েটা মিষ্টি হেসে জবাব দিল, আগে না কাকা বাবু, আমি একটুও ভিজিনি। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন, আমি বাবা মশাইকে ডেকে দিচ্ছি। এ কথা বলে চারি চলে গেল অন্দর। আমি আর কিশোরী তক্তপোষের উপর উঠে বেশ জাঁকিয়ে বসলাম। বাইরে তখন অবিশ্রান্ত বর্ষণ হয়ে চলেছে। প্রকৃতি যেন তার সবটুকু সঞ্চিত জল ঢেলে দেবে আজকে। খাল, বিল, নদ, নদী, নালা পরিপূর্ণ করে দেবে অতিরিক্ত জলধারার মাধ্যমে। আরে কি সৌভাগ্য আমার! কতদিন পর আবার তোমাদের দেখা পেলাম। এই বৃদ্ধ ঠাকুর মশাইকে তো তোমরা ভুলেই গেছো। এদিকে আসতে আর মন চায় না বুঝি। আমরা পেছন ফিরে তাকিয়ে দেখলাম তারানাথ তান্ত্রিক ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছেন। তিনি আমাদের দেখে যথেষ্ট প্রফুল্লিত হয়ে পড়েছেন। আমরাও বেশ আনন্দিত হলাম তার হাসি মাখা মুখ দেখে। কিশোরী তার এমন ধারা প্রশ্নের জবাব দিল বেশ রসিকতার সঙ্গে। আপনাকে কি আর আমরা ভুলে যেতে পারি ঠাকুর মশাই? আসলে একদমই কদিন সময় করে উঠতে পারি, তাই তো আর আশা হয়ে ওঠেনি। তবে আজ যখন এসেছি আপনার কাছ থেকে ভালো কিছু নিয়ে তবেই ফিরবো। কিন্তু আপনি কি বলো? আমার কাছ থেকে কিছু নিয়ে ফিরবে? কি যে বলো! তোমাদের দেওয়ার মতো কি আছে আমার কাছে? সে কি ঠাকুর মশাই, আপনার কাছেই তো আছে সবটা। আপনার কাছেই লুকিয়ে আছে আমাদের মন ভালো করার ঔষধ। আমরা যখন খুব ক্লান্ত হয়ে পড়ি ঠিক তখনই আপনি আমাদের প্রত্যেকবার সেই ক্লান্তি দূর করেন নানান ধরনের রোমাঞ্চকর, ভয়ঙ্কর, রোমহর্ষক কাহিনী শুনিয়ে। আপনি ব্যতীত আমাদের মন ও মস্তিষ্ক ভালো রাখার চাবিকাঠি আর অন্য কারোর কাছে নেই। আমার এই কথায় তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসতে হাসতে বললেন, থাক থাক, হয়েছে হয়েছে, অত প্রশংসা না করলেও চলবে। তা বলো, আজ কি ধরনের গল্প শুনবে তোমরা? ভয়ের গল্প বলুন ঠাকুর মশাই, ভয়ের গল্প। এমন একখানি শিরশিরে ভয় ধরানো গল্প বলুন যা শুনে আমাদের শরীরের যাবতীয় রোমকূপ যেন খাড়া হয়ে ওঠে আর নিজের অজান্তেই। আচ্ছা বেশ, তবে একটা ভয়ের গল্পই শোনাবো আজ তোমাদের, কেমন? তবে তার আগে একটু চায়ের ব্যবস্থা করতে বলি। এই বৃষ্টি বাদলার আবহে গরম গরম চা ছাড়া ভালো লাগে নাকি? হ্যাঁ। তারানাথ এবার তার মেয়ে অর্থাৎ চারির উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। এই চারিমা, এই কাকা বাবুদের জন্য 2 পেয়ালা চা করে আনতো, সাথে একটু মুড়ি মাখাও আনিস। তারানাথের কথায় সম্মতিসূচক উত্তর দিয়ে চারি রন্ধনশালায় চা বসালো। আমি এবার বাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিলাম ঠাকুর মশাইয়ের দিক। সিগারেটের প্যাকেটখানা হাতে নিয়ে তারানাথ একখানা সিগারেট বের করে ফস শব্দে তা ধরিয়ে লম্বা লম্বা বার কয়েক সিগারেট টেনে বাতাসে গল গল করে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, তামাক বা গড়গড়ার থেকে সিগারেট তেমন খাটনি নেই খাওয়ায়। সিগারেট তেমন আড়ম্বর নেই, খালি আগুন ধরাও আর হুসুস করে টান দাও, তাই সিগারেটই এখন চলে। কথাটা বলে নিজের মনেই হেসে উঠল তারানাথ। চারি এসে গরম 2 পেয়ালা চা আর কিছুটা মুড়ি মাখা নামিয়ে রেখে গেল, সাথে অঙ্কুরিত ছোলা ভিজে, 2 টুকরো মেঠো শশা, কিছুটা লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। খাবার দেখে কিশোরীর জিভে জল চলে এলো। সে 1 খাবলা মুড়ি তুলে বলল, আচ্ছা ঠাকুর মশাই, এবার তাহলে শুরু করুন। তারানাথ সিগারেট শেষ করে ফিল্টারটা ছুঁড়ে ফেলে দিল বাইরে। আমি বুঝলাম এবার কোনো জমজমাটি গল্প আরম্ভ হতে চলেছে। সেবার ঘুরতে ঘুরতে অজানা কোনো এক গ্রামের একটি মন্দিরে রাত কাটাবার জন্য আশ্রয় নিলাম আমি। সারাদিনের ঘুরে ঘুরে সঞ্চয় করা কিছুটা শুকনো খাবার খেয়ে সামান্য জল পান করে কাল ভৈরবকে স্মরণ করে আমি শুয়ে পড়লাম মন্দির চত্বরে। সারাদিনের পথ ক্লান্তিতে কাহিল হয়ে পড়েছিলাম, তাই তো অমন সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়লাম কখন যেন। ঘুমটা ভাঙলো ওই গ্রামের কয়েকজন মানুষের কথাবার্তায়। ওরা কেউই
আমায় খেয়াল করেনি অন্ধকারের কারণে। ঘুম ভাঙতে ধীরে ধীরে উঠে বসলাম আমি। দেখলাম মন্দির চাতালে বসে আছে জনাচারেক পুরুষ। নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় ব্যস্ত তারা। তাদের বিরক্ত না করে আমি চুপচাপ বসে রইলাম আধারের মাঝে। তাদের কথাবার্তা আমার কানে আসতে থাকলো। আচ্ছা আচ্ছা ভাই বেনিমাধব, পূর্ণিমাটা কবে বলো তো? আকাশে গোল থালার মতন ঝকঝকে চাঁদ উঠেছে পূর্ণিমার তিথিতে। তো আমার গিন্নি আবার লক্ষ্মী পুজো করবে বলে মনস্থির করেছে। বাহ, এ তো বেশ জব্বর খবর। তা সুদাময় দা, বৌদিদির লক্ষ্মী পুজোর ভোগ প্রসাদ খেতে আমি নেমন্তন্ন পাবো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। আমার মনে হয় আর 2-3 দিন বাদেই পূর্ণিমা। ওভাবে ওরা গল্প গুজব করতে লাগলো। আমি চুপচাপ মন দিয়ে ওদের কথাবার্তা শুনছিলাম, কিন্তু একটা অদ্ভুত কথা আমার কানে আসতেই আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। আর নিজেকে গোপনে রাখতে আমি পারলাম না। সকলের সামনে আত্মপ্রকাশ করতে আমি বাধ্য হলাম। ওরা স্বাভাবিকভাবেই গল্পগুজব করছিল, কিন্তু আচমকা বেনিমাধব নামের যুবকটি সুধাময় দাদার উদ্দেশ্যে বলল, এই সুধাময় দা, তোমার ছায়া এত বিশাল কেন গো? কথাটা শুনে খুব স্বাভাবিকভাবেই হকচকিয়ে গেল সুধাময়। সে প্রথমে থতমত খেয়ে কাটা কাটা ভাবে বলল, ছায়া? ছায়া বিশাল মানে? আরে হ্যাঁ গো সুধাময় দা, দেখো না, দেখো, তুমি নিজেই দেখো। আমার কথায় বিশ্বাস না হলে এমন খটখটে চাঁদনি আলোতে আমাদের প্রত্যেকের স্বাভাবিক ছায়া পড়েছে, কিন্তু তোমার ছায়া আকারে যেন অনেক লম্বা। সুধাময় এবার বেনিমাধবের কথায় হো হো করে হেসে বলল, আরে ধুর বোকা, তুই এমন করে বললি কথাটা, আমি ভাবলাম কি না কি হয়েছে হয়তো। এটাও জানিস না যে মানুষ যেভাবে অবস্থান করে তার ছায়া ঠিক তেমনভাবে পতিত হয় ধরাতালে। আমি এরকমভাবে বিপরীত দিকে বসে আছি, সেই কারণেই এমন তির্যকভাবে ছায়াটা পড়েছে। তাই তো ছায়া এত লম্বাটে দেখাচ্ছে স্বাভাবিকের তুলনায়। আরে না গো সুধাময় দা, আমি বলছি শোনো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করেছি তোমার ছায়াটা কেমন যেন একটা। দেখো না, দেখো, তোমার ছায়ার মুখমণ্ডল ঠিক যেখানে, সেখানে কেমন লাল লাল ছোট ছোট দুটো আলোর বিন্দু দেখতে পাচ্ছ না? যেন মনে হচ্ছে ওই দুটো ওই মিশমিশে কালো ছায়াটার চোখ। এছাড়াও আমি লক্ষ্য করেছি তুমি যখন হাত পা নড়াচ্ছিলে তখন কিন্তু তোমার ছায়ার মধ্যে তোমার সাথে সামঞ্জস্য বজায় রেখে হাত পা নাড়ানোর প্রতিচ্ছবি ধরা পড়েনি। সে কি, এরকম তো হবার কথা নয়। এই কথা বলে সুধাময় বেনিমাধবের কথা পরীক্ষা করার জন্য নিজের হাত নাড়াল, কিন্তু আশ্চর্যজনকভাবে সত্যি সকল বাস্তব নিয়ম অমান্য করে ওর হাতের ছায়া কিন্তু এতটুকুও নড়ল না, স্থির হয়েই থেকে গেল যেমনকার তেমন। বেশ ঘাবড়ে গেল সুধাময়। অন্ধকার ছেড়ে আমি এবার বিষয়টা পর্যবেক্ষণ করতে ওদের সামনে এসে দাঁড়ালাম। ওরা আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল প্রথমটায়। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। সামান্য কিছু জ্যোতিষবিদ্যা করে থাকি, এছাড়াও মানুষের হস্তরেখা, লড়ার লিখন বিচার করতেও সক্ষম। আমি মূলত একজন ভবঘুরে গোছের মানুষ। প্রতিদিন নানান ধরনের অচেনা জায়গায় জায়গায় ঘুরে বেড়াই, এটাই আমার কাজ। আমি এখানে রাত্রিবাস করার জন্য এই মন্দির চত্বরে আশ্রয় নিয়েছিলাম। তা তোমাদের কথাগুলো ওইখানে ওই অন্ধকারের মধ্যে বসে বসে আমি শুনছিলাম অনেকক্ষণ ধরে। কিন্তু সুধাময়ের সাথে ঘটা এই অপ্রাকৃত ঘটনা নিজের চোখে একবার যাচাই করতে কৌতূহলবশত উঠে আসতে বাধ্য হলাম। সুধাময় আর একবার নিজের হাতটা ওপর নামো করে দেখালো, কিন্তু তার ছায়ার মধ্যে কোনরূপ পরিবর্তন এলো না। বিষয়টা নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি। এরূপ ঘটনা এর পূর্বে আমি একটি বারের জন্যও দেখিনি। তবে আমি বোধহয় জানি বিষয়টা আসলে ঠিক কি ঘটছে, কিন্তু তখনই ওদের সেই সমস্ত কথা খোলসা করে বলে দিলে ওরা মারাত্মক ভয় পেয়ে যাবে, এই ভেবে আমি সবটা গোপন করে যেতে বাধ্য হলাম। এটা কি ধরনের কথা ঠাকুরমশাই? মানুষের ছায়া কি আদৌ মানুষের কায়ার বিপরীত প্রতিক্রিয়া করতে সক্ষম? আমি তো অন্তত তেমনটা শুনিনি কোনোদিন। দেখলাম কেবলমাত্র আমি একাই নই,
কিশোরীও বেশ হক চকিয়ে গেছে ঘটনাটার কথা শুনে। সে বলল, একেবারে হক কথা বলেছো ভাই। বাপের জন্মে এমন ধরা কথা কখনো শুনিনি। আমাদের কথায় তারানাথ যেন একটু চটে গেল। জোরালো ভাবে সে বলল, এই পৃথিবীতে এমন অনেক অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, যা এর পূর্বে কখনো একটি বারের জন্য সচক্ষে তা দেখনি তোমরা। কিংবা এমন অনেক বিষয় আছে যা আমাদের অতি সাধারণের কল্পনারও বাইরে, কিন্তু তাই বলে তাদের কোনো মতেই অস্বীকার করতে পারি না আমরা। আচ্ছা আচ্ছা, তা আপনি তো বললেন আপনি নাকি কি সব জ্যোতিষবিদ্যা জানেন। তা এর কি অর্থ, তা কি আমাদের একটু বুঝিয়ে বলতে পারবেন? বেণীমাধবের কথায় আমি কোনো উত্তর দিলাম না, কেবল অপলকভাবে তাকিয়ে থাকলাম সুধাময়ের দিকে। তারপর ওর উদ্দেশ্যে বললাম, সুধাময়, তোমার ডান হাতটা একবার মেলে ধরো তো দেখি আমার সামনে। সুধাময় নিজের ডান হাতের তালুটা টান টান করে মেলে ধরল আমার সামনে। পরিষ্কার স্বচ্ছ চাঁদনি আলোয় আমি যা দেখলাম তাতে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়লাম। দেখলাম পৃথিবীর সবচেয়ে কঠিনতম বিষয়, অর্থাৎ সুধাময়ের অকাল মৃত্যু। সুধাময়ের আয়ু আর খুবই সীমিত সময়ের মধ্যেই আবদ্ধ। জীবনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে সে। তোমরা তো জানোই, আমার হস্তরেখা বিচার কখনো ভুল হওয়ার নয়। তবে এই সমস্ত কিছু আমি ছেলেটাকে বলতে পারলাম না মুখ ফুটে। কি করেই বা বলবো তার অমন মৃত্যু সংবাদ? এতে যে সে আরো ভেঙে পড়বে, অসহায় বোধ করবে। বরং যা হওয়ার তা এমনিতেই হবে, সে আমি আগে থেকে ঘোষণা করি আর নাইবা করি, তাতে কি এসে যায়? আমি শুধু বললাম যে তোমাদের সামনে এক ঘোর বিপদ আমি দেখতে পাচ্ছি। বেণীমাধব দুই হাত জড়ো করে কাতর স্বরে অনুরোধের ভঙ্গিমায় বলল, তবে সেই বিপদ থেকে পরিত্রাণের উপায় আপনি আমাদের বলে দিন। কোনো চিন্তা নেই তোমাদের। যতদিন না সেই বিপদ পুরোপুরিভাবে নাশ হচ্ছে, ততদিন আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। তোমরা এখন বাড়ি যাও, বুঝলে? বেশি রাত অবধি মোটেও বাইরে কাটিও না। আমার কথা এবার সকলে নিশ্চিন্ত হয়ে মন্দির থেকে উঠে চলে গেল যে যার বাড়ির উদ্দেশ্যে। আমার মাথায় কিন্তু এক গাদা দুশ্চিন্তা ভিড় জমালো ধীরে ধীরে। পরদিন বেলার দিকে আমি মন্দির চাতালে বসে আছি। বসে বসে উদাস মনে একটু শ্যামা সঙ্গীত গাইছি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। এমন সময় আমার চোখে পড়ল মন্দিরের একেবারে সামনের দিকে কয়েকটা গরু চড়ছে। সেটা মোটেও দুশ্চিন্তা বা উদ্বিগ্ন হওয়ার বিষয় নয়। দুশ্চিন্তার বিষয় হলো সেই গরুগুলোর মধ্যে একটি গরু কেমন যেন ঝিম মারা হয়ে বসে পড়ল ধপ করে মাটির মধ্যে। মাটির দিকে তাকাতেই দেখলাম গরুটার অতি গায়ে বিশাল ছায়া পড়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে। আস্তে আস্তে গরুটা কেমন যেন ছটফট করতে শুরু করল। আমি বুঝলাম ওর মধ্যে হয়তো কোনো অস্বস্তি দেখা দিয়েছে কিংবা শরীর খারাপ করছে। এরপর সচক্ষে যেটা দেখলাম তা ছিল প্রায় অবিশ্বাস্য। গরুটার বৃহৎ ছায়া তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মিশমিশে কালো ছায়াটা বাতাসে ভাসতে ভাসতে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। গরুটা ছটপট করতে শুরু করলো এবং একসময় ঘাড় এলিয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ল। গরুটি মারা যাওয়ার পর তার ছায়াটি আস্তে আস্তে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে আমার হাত পা ভয়ে পিঠের মধ্যে সেধিয়ে যেতে লাগলো। এ কার অভিশাপ নেমে এসেছে এই গ্রামের বুকে, যার কারণে কেবলমাত্র মানুষই নয়, নিরীহ পশু পাখিরাও রেহাই পাচ্ছে না। এই জগতে অনেক অনেক ক্ষতিকারক তন্ত্র সাধনা, অভিচার ক্রিয়া আছে। তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য হল ছায়া বিচ্ছিন্নকরণ যজ্ঞ। এই অভিচার ক্রিয়া করা মোটেও সহজ কথা নয়। কোনো শক্তিশালী তন্ত্র সাধক ছাড়া
এ কাজ কারোর পক্ষে করা সম্ভব হয় না। এই অবিচার ক্রিয়ার মাধ্যমে প্রাণীকুলের দেহ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায় তার নিজস্ব ছায়া। ছায়াটি হয়ে পড়ে সম্পূর্ণ স্বাধীন এবং কায়ার নিয়ন্ত্রণাধীনের বাইরে। তখন সে যা খুশি তাই করতে পারে এবং ধীরে ধীরে গ্রাস করে তথা মহা সর্বনাশ করে তার নিজের কায়ার। আমি বুঝলাম এই গ্রামের মধ্যে নিশ্চয়ই এই যজ্ঞ করেছে কেউ, যার কারণে সুধাময় সহ এই নিরীহ প্রাণীগুলোর ছায়া বিচ্ছিন্নকরণ শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু দুশ্চিন্তাজনক বিষয় হলো, এইভাবে চলতে থাকলে অল্প দিনের মধ্যেই এই গ্রাম পুরোপুরি শ্মশান ভূমিতে পরিণত হবে এবং এখানে জীবিত প্রাণী বলে আর কেউ টিকে থাকবে না। প্রতিটা ছায়া তাদের নিজ নিজ কায়াকে ধ্বংস করে দেবে। কি সাংঘাতিক! ঠাকুরমশাই এমনটাও কি বাস্তবে করতে পারে? মানে এই যে একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। মানে আমার নিজের ছায়াই আমাকে আস্তে আস্তে মেরে ফেলবে। আহা ঈশ্বর! তাহলে আর বলছি কি, ওই যে কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি যদি বিশ্বাস করো তাহলে এমনটাও বাস্তবে ঘটতে পারে। সত্যি বিষয়টা ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আচ্ছা ঠাকুর মশাই, সুধাময়ের কি হলো? তাকে কি আপনি বাঁচাতে পারলেন? কিশোরী কথায় দেখলাম তারানাথ চক্রবর্তীর মুখ যেন পুরোপুরি অন্ধকার হয়ে গেল। আমি বুঝলাম উত্তরটা মোটেও ইতিবাচক হবার নয়। তারানাথ ঘাড় দুলিয়ে বলল, না গো কিশোরী, সুধাময়কে আমি বাঁচাতে পারিনি। আসলে কারো দেহ থেকে যদি একবার ছায়া বিচ্ছিন্নকরণ ঘটতে শুরু করে, তাহলে স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নেই তার মৃত্যু ঠেকানো। সেখানে আমি তো কোন ছাড়। তাহলে ঠাকুরমশাই কি ঘটলো তারপর? কি আবার ঘটবে? 3 দিনের মাথায় সুধাময়ের মৃত্যু ঘটল। একেবারে অস্বাভাবিক মৃত্যু। রোগ নেই, জ্বালা নেই, রক্তপাত নেই, হত্যা নয়, আত্মহত্যাও নয়। দুপুরের ভোজন সেরে সে একাকী কক্ষে শয়ন করছিল, ঠিক সেই সময় তার মৃত্যু ঘটে। বাকিদের কাছে বিষয়টা অজানা ধরা থাকলেও আমি কিন্তু সবটাই বুঝলাম যে কিভাবে সুধাময় মারা গেল। আহারে, এমন জলজ্যান্ত মানুষটার এমন অকাল মৃত্যু ঘটল। এখনই এত কাতর হয়ে পড়লে, সুধাময় ছিল ওই গ্রামের প্রথম শিকার। এরপরেও ঘটতে থাকলো একাধিক প্রাণীর মৃত্যু। রিমলি, ও রিমলি রে, এ কি হলো মা? মা গো, আমার কি সর্বনাশ হলো গো! আমার মেয়েটা বিকালেও খেলাধুলা করে বাড়ি ফিরলো, তবে এই 3 সন্ধ্যাবেলায় এমন ধরপড় করে মারা গেল কিভাবে? ওগো, আমার কি সর্বনাশ হলো গো! তোমরা কি কোথায় আছো গো? শিগগিরই দেখে যাও। এদিকে সব ছারকার হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেছি তো। হ্যাঁ গো রিমলির মা, এত কিছু ঘটলো আর তুমি টেরও পেলে না কিচ্ছুটা? বলি, তোমার মেয়েটার যে গত 2 দিন ধরে এক বিভৎস অদ্ভুতরে ছায়া পড়ছিল, তা তুমি একটিবারের জন্য খেয়াল করোনি? কি বলছো গো দিদি? অদ্ভুতরে ছায়া মানে? সেটা আমার কি? ও মা, তুমি শোনোনি নাকি সে কথা? আমাদের গ্রামের অনেকের মধ্যেই নাকি এই সমস্যা দেখা দিয়েছে। এটা আসলে সমস্যা নাকি অন্য কিছু তা ঠিক আমি বলতে পারবো না, তবে আমার মেয়েটা বলছিল রিমলির সাথে খেলা করার সময় ও খেয়াল করেছে ওর ছায়া নাকি বিভৎস ডাকিনীর মতো আকৃতি নিয়েছিল বার কয়েক।
এবং ওই ছায়া যেন বারবার গলা টিপে ধরার চেষ্টা করছিল রিমলির। আমি যখন রিমলিদের বাড়ির সদরে গিয়ে পৌঁছালাম তখন বেশ লোক জড়ো হয়ে গেছে। ছোট বাচ্চা মেয়েটার মরদেহকে কেন্দ্র করে ভেঙে পড়েছে আত্মীয় স্বজনদের পাগল পাড়া কান্না। মৃত মেয়েকে বুকে জড়িয়ে ধরে হা হুতাশ করছে ওর মা। বাচ্চা মেয়েটার ফ্যাকাশে মুখটা দেখে আমার ভারী মায়া হলো। আমি সিদ্ধান্ত নিলাম, আর না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে একের পর এক নিরীহ মানুষ মরতেই থাকবে, কিন্তু সেটা হতে দিলে মোটেও তো চলবে না। আমি তাই সেই দিনই ওই গ্রামের সকলকে দুর্গা মন্দিরে এক আলোচনা সভার জন্য তলব দিলাম এবং যথাসময় উপস্থিত হলো ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছোট বড় প্রত্যেকে। দেখুন, আজ আমি আপনাদের সকলকে এখানে আহ্বান জানিয়েছি, তার একটি বিশেষ কারণ রয়েছে। আমি অনুধাবন করতে পেরেছি এই সকল মৃত্যুগুলির প্রকৃত কারণ কি, অর্থাৎ এই সব রহস্যময় ছায়া মৃত্যুর পিছনে ঠিক কোন কারণ লুকিয়ে আছে। বিষয়টা আমাদের মোটেও হালকাভাবে নিলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু ভয়ানক বিপর্যয় নেমে আসতে চলেছে আপনাদের গ্রামের বুকে। এই অপমৃত্যুর হাত থেকে না মুক্তি পাবে এই গ্রামে কোনো মানুষ, না মুক্তি পাবে কোনো পশু পাখি জীবজন্তু কীটপতঙ্গ পর্যন্ত। গোটা গ্রাম কিন্তু ছারকার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে সব কিছু, শ্মশানপুরীর মতো খাঁ খাঁ করবে গোটা তল্লাট। আমি দেখলাম উপস্থিত সকলের চোখে মুখে রীতিমতো ত্রাস নেমে এসেছে। তারা যেন নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎকে দুই চোখের সামনে দেখতে পাচ্ছে। অসহায় জননীরা তাদের ছোট ছোট সন্তানদের পরম মমতায় আঁকড়ে ধরল বুকের মধ্যে। বৃদ্ধদের বুক দুরু দুরু ভাবে কেঁপে উঠল। উপস্থিত জনতার মধ্যে একটা মৃদু গুঞ্জন শুরু হতেই গ্রামের প্রধান সুকুমার সেন সকলের উদ্দেশ্যে বললেন, একটু চুপ করো হে তোমরা, ঠাকুর মশাইকে কথাখানা বলতে দাও। বিষয়টার গুরুত্ব বুঝতে পারছো তোমরা? আমাদের সামনে এখন এক কালান্তক বিপদ নেমে এসেছে, আর এই বিপদ থেকে যদি কেউ আমাদের রেহাই দিতে পারেন তাহলে সেটা একমাত্র এই ঠাকুর মশাই ছাড়া আর কেউ নন। ঠাকুর মশাই, আপনি দয়া করে বলতে থাকুন। দেখুন সুকুমারবাবু, আপনার গ্রামে কেউ ছায়া বিচ্ছিন্নকরণ যজ্ঞ করেছে এবং এই যজ্ঞে সেই ব্যক্তি সফলতাও অর্জন করেছে। তার এই যজ্ঞের ফলস্বরূপ আপনাদের গ্রামের বিভিন্ন মানুষের ওপর নেমে আসছে সাক্ষাৎ মৃত্যুবান। আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন না ছায়া বিচ্ছিন্নকরণ যজ্ঞ আসলে কি জিনিস। বেশ, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনার না বোঝাটাই স্বাভাবিক, কারণ এই যজ্ঞের ব্যাপারে অনেক বড় বড় মাপের তন্ত্র সাধকের জ্ঞানের ভাণ্ডারও থাকে একেবারে শূন্য। সেখানে আপনি তো এক অতি সাধারণ সংসারী মানুষ মাত্র। হ্যাঁ ঠাকুর মশাই, আমি সত্যি এই যজ্ঞের সম্বন্ধে কোনোদিন এতটুকুও শুনিনি। আপনি তাই দয়া করে আমায় খুলে বলুন এই যজ্ঞের ব্যাপারে। সুকুমারবাবু, এই যজ্ঞ মূলত করা হয় কোনো প্রতিহিংসা পূরণের আশায়। এই যজ্ঞ করা কিন্তু খুব সহজ কাজ নয়। এই যজ্ঞে কেউ যখন সফল হতে পারে তখন বুঝে নিতে হয় সে অধিক ক্ষমতার অধিকারী। আপনার গ্রামে যখন এই যজ্ঞ করা হয়েছে সকল গ্রামবাসীর অনিষ্ট সাধনের উদ্দেশ্যে, তখন এর থেকে বোঝাই যায় যে আপনাদের গ্রামের মানুষদের প্রতি নিশ্চয়ই কেউ একজন চরম রুষ্ট হয়ে আছে। একটু ভালো করে ভেবে বলুন তো, অতীতে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যার কারণে কোনো মানুষ আপনাদের সকলের প্রতি চরম ক্রোধান্বিত হতে পারে? না ঠাকুর মশাই, আমার অন্তত তেমন কাউকেই মনে পড়ছে না। ভালো করে মনে করার চেষ্টা করুন সুকুমারবাবু, চেষ্টা করুন। আপনাদের উত্তরের উপরেই নির্ভর করে আছে সকল কিছু। এমন কেউ একজন তো অবশ্যই আছে যে আপনাদের সকলের একসাথে ক্ষতি করতে চায়, তা না হলে এই বিপর্যয়ের সৃষ্টি হতো না। কিন্তু সেই ব্যক্তির কথা হয়তো আপনার স্মরণে নেই, অথবা এই মুহূর্তে মনে পড়ছে না। অপরাধীকে ধরতে না পারলে আপনার গ্রামের একে একে প্রতিটা মানুষের ছায়া তার নিজের দেহ থেকে পৃথক হয়ে যাবে। বুঝুন ব্যাপারটা, একসময় প্রতিটা ছায়া তাদের নিজ নিজ কায়াকে ধ্বংসও করে দেবে। উপস্থিত সকল জনতার কাছে আমার একটি আগাম সতর্কতা রয়েছে। এই কয়েকটা দিন তোমরা নিজেদের ঘর থেকে বেরিও না, বিশেষ কোনো প্রয়োজন ব্যতীত।
ছেলে মেয়েদের আগলে রেখো, চোখে চোখে রেখো ও সর্বদা সাবধানে রেখো। বাড়ির গবাদি পশুদের যতটা সম্ভব গৃহবন্দী করো। বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, যদি তোমাদের কারোর চোখে সন্দেহভাজন কোনো ব্যক্তি ধরা পড়ে তৎক্ষণাৎ আমাকে খবর দেবে, ঠিক আছে? তাহলে আজকে সবাই এখানেই মুলতবি হলো। তোমরা যে যার ঘরে ফিরে যাও, বুঝলে? যে কথাগুলো বললাম তা মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নাও, তাতেই তোমাদের মঙ্গল। পরমেশ্বর তোমাদের সকল বিপদ নাশ করুন। এক এক করে ফিরে গেল সকলে। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। সবাই চলে যেতেই সুকুমার বাবুর উদ্দেশ্যে আমি বললাম, আপনি ঘরে ফিরে যান। আজ রাতে একবার এই গ্রামের কোনো এক বৃক্ষের নিচে আমি ধ্যানে বসবো, দেখি ধ্যানের মাধ্যমে কোনো কিছু দেখতে পাই কি না। হ্যাঁ ঠাকুর মশাই, আমার গ্রামের সকল দায়িত্ব আমি আপনার উপরই ছেড়ে দিলাম। আমি তাহলে এখন আসছি। কাল সকালে আবার আমাদের দেখা হবে। সাবধানে যাবেন কিন্তু, আর রাতের দিকে একদম বাইরে বের হবেন না। আচ্ছা ঠাকুর মশাই, আপনার কথা আমার শিরোধার্য হয়ে থাকলো। এ কথা বলে দুর্গা মন্দির ছেড়ে গ্রামের প্রধান সুকুমার বাবু চলে যেতেই আমি সামান্য কিছু আহার করে প্রহর গুনতে লাগলাম। মনে মনে স্থির করলাম, গভীর নিশীথে আমি ধ্যানে বসব। মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হতে হবে আমায়। একমাত্র তিনিই পারেন আমায় সহায়তা করতে। আমি বাইরের দিকে তাকালাম। বৃষ্টির বেগ আরো বেশ খানিকটা বেড়েছে। ঝমঝম শব্দে মুষলধারে বর্ষণ হয়ে চলেছে ক্রমাগত। বৃষ্টির জলের কারণে চারপাশের পরিবেশ পুরোপুরি ঝাপসা দেখাচ্ছে। কেবলমাত্র বিশাল বিশাল নারকেল তাল আর সুপারি গাছের মাথাগুলো আন্দোলিত হচ্ছে ঝড়ের সঙ্গে সঙ্গে, তালে তাল মিলিয়ে এদিক থেকে ওদিকে। মেঘলা আবহাওয়ার কারণে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসছে চরাচর জুড়ে। তারানাথ তান্ত্রিক এবার উঠে দাঁড়ান। আচ্ছা, আমরা বুঝলাম হাসর জমাতে গড়গড়াখানার খুব প্রয়োজন হয়ে পড়েছে। তারানাথ তান্ত্রিক এবার চলে গেলেন বাড়ির অন্দরে। আমি আর কিশোরী একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে বসে রইলাম। খানিক বাদে কাশতে কাশতে ঠাকুরমশাই এসে বসলেন আমাদের সম্মুখ ভাগে। গড়গড়ায় লম্বা একখানা টান দিয়ে শূন্যে গল গল করে অফুরন্ত ধোঁয়া ছেড়ে ফের গল্পের মধ্যে মনোনিবেশ করলেন তিনি। সে রাতে আমি একাকী বেরিয়ে এলাম। এদিকে সেদিকে অন্ধকারে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এক গাছের তলায় পদ্মা আসনে বসে দেবীর নাম জপ করতে লাগলাম। ধীরে ধীরে কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেলাম আমি। আমার সকল হিতাহিত জ্ঞান, চেতনা, ভালো মন্দ, বাছ বিচার সবকিছু যেন একাকার হয়ে যেতে লাগলো। কতক্ষণ সেভাবে চোখ মুদিত করে বসেছিলাম তা আমি জানি না। তবে এক সময় আমার বন্ধ আঁখি যুগলের সামনে আচমকা একটা দৃশ্যপট ফুটে উঠল। অদ্ভুত কিছু খাপছাড়া দৃশ্য, বুঝলে হে কিশোরী? সেই সকল দৃশ্যের মাথা মুন্ডু আমার কিছুই না বোধগম্য হলো না। আমি দেখলাম একটা পুরুষের মুখ, তবে সেই পুরুষটি যে মোটেও সাধারণ কোনো পুরুষ নয় তা আমি বেশ বুঝলাম প্রথম দর্শনে। পুরুষটির মাথার বড় বড় চটা বটগাছে ঝুড়ির মতো নেমে এসেছে মুখে, গাল বেয়ে বক্ষদেশে, ঘাড় ছাপিয়ে পিঠে। তার চক্ষুদয় লাল টকটকে, যেন সে কোনো নেশায় আসক্ত। তার চোয়াল শক্ত, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, পরনে কালো বস্ত্র, আর হাতে ধরা বিভৎস এক দণ্ড, যে দণ্ডের মাথায় গাঁথা রয়েছে একটি মৃত মহিষের বৃহৎ মাথা। শেষ মুহূর্তে আমার মনে হলো পুরুষটি যেন এক কুটিল শয়তানি হাসি হাসছে আর বলছে, কাউকে ছাড়বো না আমি, একটিও প্রাণ জীবিত থাকবে না। সাক্ষাৎ নরকে পরিণত হবে এই গোটা গ্রাম। বংশ প্রদীপ চালানোর মতো কেউ থাকবে না।
কেউ না, আমার সাথে যা যা করেছিল ওরা সকলে তার ফল এবার হাতে নাতে ভোগ করবে। 5 বছর দীর্ঘ সাধনা করে একাধিক ক্ষতিকারক কালো গুপ্তবিদ্যা নিজের আয়ত্তে এনেছি আমি। তা কি আর এমনি এমনি নাকি? বদলা চাই, আমার বদলা। সেদিনের করা সেই অপমান, সেই লাঞ্ছনা, সেই আঘাত আজও ভুলতে পারিনি আমি। আমার মনে সে আগুন দাও দাও করে জ্বলছে এখনো। এই গ্রামের শেষ না দেখা অবধি সে আগুন নিবে না, কিছুতেই না, জ্বলতে থাকবে। আমি আর কিছুই দেখতে পেলাম না। বন্ধ চোখের পাতা আস্তে আস্তে খুলে ফেললাম আমি। 2 হাত জোড়া করে দেবীর উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানালাম। কিছু না বুঝতে পারলেও এইটুকুনি বুঝলাম যে ওই সাধক যে নিজের নাম বলল কালকুট, সে আসলে এই যত নষ্টের গোড়া। এই গ্রামে যে অমঙ্গলের ছায়া নেমে এসেছে তা একমাত্র ওর কারণেই। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি গ্রাম প্রধান অর্থাৎ সুকুমার বাবুর বাড়ির সদরে গিয়ে কড়া নাড়লাম। সুকুমার বাবু, সুকুমার বাবু, দরজা খুলুন, আমি তারানাথ চক্রবর্তী, আমি এসেছি সুকুমার বাবু। সুকুমার বাবু খানিক বাদে চোখ ডলতে ডলতে দরজার আগল খুলে কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে খানিক জড়ানো গলায় বেশ চিন্তিতভাবে বললেন, একই ঠাকুরমশাই, এত সকালে আপনি আমার বাড়িতে? কোনো অঘটন ঘটেনি তো? সুকুমার বাবু, এত ভয় পাবেন না, এখনো কোনো অঘটন ঘটেনি, তবে খুব শীঘ্রই ঘটতে চলেছে। আপনার সাথে আমার অনেক জরুরি কথা রয়েছে। আমি কি আপনার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারি? চিচি, এই আবার বলার মতন কোনো কথা নাকি? হ্যাঁ, অবশ্যই পারেন। আসুন আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। আমি সুকুমার বাবুর সাথে তার বাড়ির অন্দরমহলে গিয়ে বসলাম। মুখোমুখি আরাম কেদারায় বসে সোজাসুজি আমি তাকে একটি প্রশ্ন করলাম। আচ্ছা সুকুমার বাবু, কালকুট নামের কোনো ব্যক্তিকে কি আপনি চেনেন? আমার এই প্রশ্ন শুনে সুকুমার বাবুর চোখ মুখের অবস্থা অতি সত্বর পাল্টে গেল। তার মুখ জুড়ে নেমে এলো অশনি ছায়া। আমি পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে গেলাম এই বিষয়ে যে সুকুমার বাবু নিশ্চয়ই কালকুট নামের কোনো ব্যক্তিকে চেনেন। আর শুধু চেনেনই নন, তার সাথে তিনি এতটাই পরিচিত, তার ইতিহাস সম্পর্কে এতটাই অবগত যে রীতিমতো তার নাম শুনে তিনি ভয় পেতে শুরু করেছেন। সুকুমার বাবু থেমে থেমে বললেন, আপনি আপনি এই নাম কি করে জানলেন ঠাকুরমশাই? এ তো বহু আগের এক চাপা পড়া অভিশপ্ত ইতিহাস। কালকুটের নাম আমরাই ভুলে গেছি এই গায়ের মানুষ হয়ে, সেখানে আপনি! এই নাম আমি জানতে পেরেছি কাল ধ্যানের মাধ্যমে। শত্রুকে কখনো দুর্বল ভাবাটা উচিত নয় সুকুমার বাবু, উচিত নয়। সেটা আসলে মূর্খামি ছাড়া আর কিছুই না যদি আমরা ভাবি। আপনারা ঠিক এই ভুলটাই করে বসেছেন। অতীতের সেই কালকুট বর্তমান সময়ে ফিরে এসেছে। আমি জানি না 5 বছর আগে যে কী ঘটনা ঘটেছিল তা আমাকে খুলে বলবেন আপনি, কিন্তু আমি এটুকু জানি যে আপনাদের গায়ের বুকে এই সমস্ত অপমৃত্যুর পেছনে যে যজ্ঞ করা হয়েছে, অর্থাৎ ছায়া বিচ্ছিন্নকরণ যজ্ঞ, তা আসলে করেছে আর অন্য কেউ নয়, ওই কালকুট। আর আমি এটাও জানি যে কালকুট আপনাদের গ্রামের আশেপাশের কোনো গোপন স্থানে গা ঢাকা দিয়ে আছে, আরও সময় গুনছে তার মোক্ষম প্রহার হানার জন্য। ঠাকুরমশাই, আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি আপনার কথা শুনে। কিন্তু আপনি যে বললেন এই যজ্ঞ করা নাকি খুবই কঠিন কাজ, বড় বড় তান্ত্রিকেরাও নাকি এই যজ্ঞ সঠিকভাবে করতে পারে না, তবে কালকুটের মতন এমন সাধারণ মানুষের পক্ষে এই যজ্ঞে সফলতা আনা কিভাবে সম্ভব? কালকুট এখন আর মোটেও সাধারণকর মানুষ নয় সুকুমার বাবু, এখন সে এক মস্ত বড় তন্ত্র সাধক। তবে দুঃখের বিষয় হলো মানুষের জনকল্যাণ করার জন্য সে তন্ত্রের পথ বেছে নেয়নি। সে তন্ত্রের পথ বেছে নিয়েছে মানুষের ক্ষতি করার জন্য, বিশেষ করে এই গ্রামকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার আপনি আমাকে বলুন, কেন এই গ্রামের মানুষদের প্রতি এত বিরূপ হয়ে আছে সে? এই গাঁয়ের মানুষদের মেরে ফেলতে এত মরিয়া হয়ে উঠেছে কেন সে? বলুন আমাকে। আজ থেকে প্রায় বছর 5 আগে কালকুট আমাদের গ্রামেরই এক বাসিন্দা ছিল।
আর 5 জন সাধারণ মানুষের মতোই সে জীবনযাপন করলেও তার অন্তরের মধ্যে বসবাস করত এক পৈশাচিক দানব, যেটা আমরা ধীরে ধীরে টের পাই। সেই গায়ের একের পর এক বিভিন্ন নারীদের ভোগ করে তাদের মেরে ফেলতে শুরু করে। সে ছিল মানুষরূপী আস্ত একটা নরকের কীট। এইভাবেই তার ভোগ লীলা দিনে দিনে ক্রমশ বাড়তে থাকে। তারপর একদিন হাতে নাতে ও ধরা পড়ে যায় সকলের সামনে। ভালো মানুষের মুখোশ খুলে পড়ে যায় সবার মাঝে। গ্রামের মানুষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে পড়ে। যে সমস্ত অসহায় ছেলেরা অকালে তাদের মাকে হারিয়েছিল, যে সমস্ত পিতা হারিয়েছিল তাদের নাবালিকা কন্যাদের, যে সমস্ত ভাই কিংবা দাদা হারিয়েছিল তার স্নেহের বোন কিংবা হাতরের দিদিকে, তারা মারমুখী হয়ে কালকুটের বিনাশ করতে উদ্যত হয়। অকথ্য গালিগালাজ মারধর করে প্রায় মড় মড় অবস্থায় তাকে ফেলে দিয়ে আসা হয় এই গ্রামের বাইরে এক নালার মধ্যে। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। আমরা সকলে ধারণা করি যে তাকে হয়তো শিয়াল কুকুরের দল রাতের বেলায় ছিঁড়ে খেয়েছে, আর তার ক্ষতবিক্ষত মৃতদেহ টেনে নিয়ে গেছে পার্শ্ববর্তী বনাঞ্চলে। মানুষের অন্তরে এক শান্তি ছড়িয়ে পড়ে। কিন্তু এখন দেখছি আমাদের সেই ধারণা পুরোপুরি ভ্রান্ত ছিল। ওই শয়তানটা আদেও মরেনি। মৃত্যুর পরিবর্তে তার কপালে লেখা ছিল দীর্ঘায়ু। এরপর হয়তো সে কোনো তন্ত্র সাধকের সঙ্গ নেয় এবং নানারূপ গুপ্ত বিদ্যা, ক্ষতিকারক কালো বিদ্যা নিজের করায়ত্ত করে। কালকুট পুনরায় ফিরে এসেছে তার যাবতীয় অপমানের বদলা নিতে। এটাই ছিল সেই অভিশপ্ত ইতিহাস। কিন্তু ঠাকুর মশাই, এবার আমরা কি করব? এই শয়তানটা এতদিন বাদে ফিরে এসেছে একাধিক ক্ষমতায় বলবান হয়ে। আমাদের কি তবে অন্ত অনিবার্য? আপনি দয়া করে কিছু একটা করুন, এই গ্রামকে রক্ষা করুন, এই নরপিশাচের হাত থেকে মুক্তি দিন। আমরা তার চিরতরের মতো বিনাশ চাই। আমারই ভুল হয়েছিল। সেদিন সকলকে আমি অনুরোধ করেছিলাম তাকে প্রাণে না মেরে ফেলতে। আজ বুঝতে পারছি কি মারাত্মক ভুল করেছিলাম আমি। সে ভুলের মাসুল আজ এতগুলো দিন বাদে দিতে হচ্ছে সুদে আসলে। ওই শয়তানটাকে সেদিন শেষ করে দিলেই সবচেয়ে ভালো হতো। এতে আজ অন্তত এমন বিপর্যয় নেমে আসতো না। আপনাকে এবার যে কাজটা করতে হবে সেটা হলো কিছু বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করতে হবে। কালকুট এই গ্রামের খুব কম দূরত্বের মধ্যেই আশেপাশে আত্মগোপন করে রয়েছে। সে যে ঠিক কোথায় আস্তানা নিয়েছে তার খোঁজ আমার চাই, যেভাবেই হোক। সে যেখানে বসে যজ্ঞ করছে আমাকে ওই স্থানে যেতেই হবে, তা না হলে তাকে আটকানো প্রায় অসম্ভব ব্যাপার। ঠিক আছে ঠাকুর মশাই, আমি আজকেই বেশ কয়েকজনকে নিযুক্ত করছি এই কার্যে। আজকে সূর্যাস্তের মধ্যেই আপনি সমস্ত খবর পেয়ে যাবেন, সে কথা আমি আপনাকে দিলাম। বেশ খানিকটা নিশ্চিন্ত হলাম। তবে আমি এখন আসছি, বুঝলেন? এই সংক্রান্ত যে কোনো খবর পেলেই আমাকে জানাবেন। আসি। আমি এবার চলে এলাম সুকুমার বাবুর বাড়ি থেকে সোজা দুর্গা মন্দিরে। সুকুমার বাবু তার কথা রেখেছিলেন, অর্থাৎ সূর্যাস্তের পূর্বেই তার বহাল করা লোকেরা খবর নিয়ে আসতে পেরেছিল যে কালকুট আসলে ঠিক কোথায় আস্তানা নিয়েছে। বিকালের দিকে সুকুমার বাবু নিজে এসে সে কথা আমাকে বললেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঈশ্বর হয়তো আমাদের সহায় হয়েছেন। সে কারণেই আমার লোকেরা কালকুটের ঠিকানা জানতে সক্ষম হয়েছে বহু কষ্টে। কালকুট এখন কোথায় রয়েছে তা বলুন। সন্ধ্যা নামলে আমি সেখানে যাব একাকী। আমাদের এই গ্রামের শেষ মাথায় দক্ষিণ প্রান্তে একটা ছোটখাটো বনানী রয়েছে। সেই বনানীর মধ্যে বহু প্রাচীন আমলের একটা পরিত্যক্ত ভাঙা পোড়ো বাড়ি আছে। ওই শয়তানটা সেখানেই আশ্রয় নিয়েছে। সন্ধ্যা যখন গাঢ় হলো, আমি তখন সম্পূর্ণ একলা রওনা দিলাম সেই বনের উদ্দেশ্যে। যাওয়ার আগে নিজের গাত্রবন্ধন করে নিতে বিন্দুমাত্র ভুল আমার হলো না। কাল ভৈরব এবং দেবীকে স্মরণ করে
আমি সেই পথে পা বাড়ালাম। সুকুমার বাবুর বলে দেওয়া ঠিকানা অনুযায়ী আমি একসময় নির্জন নৈশকালীন বনের মধ্যে প্রবেশ করলাম। আমার চারিধারে শুধুই বড় বড় বৃক্ষের সারি। অন্ধকারের কারণে পথঘাট কিছুই দেখা যায় না। শুকনো পাতায় পা পড়তেই খড়মড় শব্দ হতে লাগলো। মাথার উপরের গাছের মধ্যে একটা সরসর শব্দ হতে ঘাড় উঁচিয়ে উপরের দিকে তাকালাম আমি। কোনো কিছু নজরে না পড়লেও গাটা কেমন যেন অস্বাভাবিক রকমের ছমছম করে উঠল। বহু বহু দূরে ডেকে উঠল রক্তদলু বায়নার দল। মাথার উপরে বনবন করে শিকারের উদ্দেশ্যে পাক খেলো কয়েকটা নিশাচর পাখি। আমি প্রায় নিঃশব্দে আবার হাঁটা শুরু করলাম। বেশ অনেকটা যাওয়ার পর এবার নজরে পড়ল সেই বড় ভাঙা বাড়িটা। আমার ঠোঁটের কোণের হাসির রেখা ফুটে উঠল। আমি মনে মনে প্রস্তুত হলাম যে এতক্ষণে সেই শয়তান কালকুটের সাথে সাক্ষাৎ হবে আমার, এই ভেবে। সেই সাক্ষাৎটা যে মোটেও শুভ হবে না তা বলে দেওয়ার বিন্দুমাত্র অপেক্ষা রাখে না। অশুভ শক্তির সাথে শুভ শক্তির এক মহা সংঘর্ষ হতে চলেছে। এর ফলাফল যে কি ঘটবে তা আমারও অজানা। একমাত্র মহাকালী জানেন কি আছে তার মনে। পরমেশ্বরকে স্মরণ করে আমি পোড়ো বাড়ির সিঁড়িতে পা রাখলাম। আমার কানে এবার ভেসে এলো মন্দিরের অভ্যন্তর থেকে এক গম্ভীর স্বরের মন্ত্রোচ্চারণের ধ্বনি। কিশোরী বলল, কে মন্ত্র উচ্চারণ করছিল ঠাকুরমশাই? কালকুট? হ্যাঁ গো কিশোরী, তাছাড়া আবার কে? আমি ওই মন্ত্রের আওয়াজ অনুসরণ করে এসে পৌঁছালাম পোড়ো মন্দিরের এক বিশেষ কক্ষে। খুব সন্তর্পণে সেখানে গিয়ে দেখলাম একটি হোমকুণ্ডের সম্মুখভাগে বসে আছে কালকুট। তার দুই চোখ সম্পূর্ণরূপে বন্ধ। মধ্যে মধ্যে এসে কোনো এক ঘন লালচে তরল আহুতি দিচ্ছে লেলিহান অগ্নিশিখার মধ্যে। আমি বুঝলাম তরলটা হলো কোনো প্রাণীর টাটকা তাজা রক্ত। কিছু সময় সেভাবে অনড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমি তার কার্যকলাপ আগাগোড়া নিখুঁতভাবে দেখতে থাকলাম, কিন্তু এর পরেই ঘটল সেই অবাক করা বিষয়টা, যার জন্য কোনো মতেই আমি তৈরি ছিলাম না। কি ঘটলো ঠাকুরমশাই? কালকুট নিজের দুই চোখ বন্ধ থাকাকালীন খলখল করে এক বিকৃত অট্টহাসি এসে উঠল। তার হাসির দমকে যেন কেঁপে উঠল গোটা পোড়ো বাড়ির যাবতীয় ইট চুন সুরকি। রাতের যাবতীয় নিস্তব্ধতা খান খান হয়ে গেল এক লহমায়। সে বলে উঠল, এসো তারানাথ, এসো। আমি যে তোমার জন্যই অপেক্ষা করছিলাম হে। আমি বুঝতে পেরেছি এই গ্রামের ক্ষতি করতে হলে সবার আগে তোমাকে শেষ করতে হবে, আর সে ব্যবস্থা আমি করে রেখেছি পূর্বে। ঠাকুরমশাই, কালকুট তাহলে আপনার বিষয়ে সমস্ত কিছু জানতে পেরে গিয়েছিল? হ্যাঁ, আসলে কালকুটের ক্ষমতা ছিল অপরিসীম। সেই কারণেই সে বুঝতে পেরে গিয়েছিল আমার উপস্থিতি। কালকুট এবার আস্তে আস্তে চোখের পাতা খুলে তাকালো সরাসরি আমার দিকে। তার চক্ষুদয়ের দিকে তাকাতেই আমি এই তারানাথ তান্ত্রিক যে সারা জীবনব্যাপী এত এত ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়েছি, সেই আমার হৃৎপিণ্ড যেন তড়াক করে লাফিয়ে উঠল। গলগণ্ডটা দুবার ওঠানামা করলো মারাত্মক ভয়ে। আমি টের পেলাম আমার গলা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। হাতের তালু ঘর্মাক্ত হয়ে উঠছে ধীরে ধীরে। কি প্রাণঘাতী সে তার চোখের দৃষ্টি! এরূপ দৃষ্টি যে আদৌ কোনো জীবিত প্রাণীর হতে পারে তা আমার এর পূর্বে জানা ছিল না। কালকুটের চোখের মণি বলে কিছু নেই, কেবলমাত্র টকটকে লাল দুটি চেরা চোখ গনগনে আঁচের মতো একভাবে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখে যেন এক পৈশাচিক জিঘাংসা ঝিলিক দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। বিকট অট্টহাসি হাসতে হাসতে সে পুনরায় বলল, তারানাথ, তারানাথ তান্ত্রিক, আজ তুই আমার মৃত্যুকে স্বেচ্ছায় আহ্বান জানিয়েছিস।
আমার কাছে নিচে থেকে এসে তুই জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি। এই ভুলের মাসুল তোকে দিতেই হবে, নিজের প্রাণের বিনিময়ে। আমার মনের মধ্যে যে বিপুল ঝড়ের সৃষ্টি হয়েছে তার এতটুকু বহিঃপ্রকাশও আমি করলাম না। মন শক্ত করে কঠিন সুরে প্রতিপক্ষকে উত্তর দিলাম, আজ কার বিনাশ অনিবার্য তা আর কিছুক্ষণ বাদেই বোঝা যাবে। যে অন্যায়, যে অবিচার, অত্যাচার তুমি করেছো এই গ্রামের মানুষের সাথে, তার শাস্তি তুমি পাবেই। ওই যে কথায় বলে না, পাপ করলে তার ফলও ভোগ করতে হয়। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তোমার বিনাশ নিশ্চিত। আমার কথায় ভয়ানক রকমের চটে গেল কালকুট। দাঁতে দাঁত ঘষে মারাত্মক গর্জন করে সে চিৎকার করে উঠল। তার সেই গগনভেদী ভয়ানক চিৎকার শুনে গোটা তল্লাটের সমস্ত জীবজন্তু ভয়ে কিংবা প্রাণ বাঁচানোর তাগিদে যে যার বাসায় আত্মগোপন করল। আকাশের চাঁদ যেন নিজেকে ঢেকে ফেলল মেঘের আড়ালে। সে এবার দু চোখ বন্ধ করে বিড়বিড় করে কোনো এক গুপ্ত মন্ত্র পাঠ করতে লাগলো। আমি বুঝলাম সে আমার প্রতি আঘাত হানতে চলেছে। আমি নিজের গাত্রবন্ধনকে আরো জোরালো করে তুললাম। কালকুট এবার নিজের ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। সাথে সাথেই একটা চোখ ধাঁধানো লালচে তীব্র রশ্মির ছটা তীরের বেগে ছুটে এলো আমার দিকে। কিন্তু গাত্রবন্ধন থাকার কারণে আমার চারিধারে যে সূক্ষ্ম অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছিল সেখানে এসে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল তা। কালকুট পুনরায় চোখ মুদিত করে আরো শক্তিশালী কোনো মন্ত্র উচ্চারণ করল। এবার তার দিক থেকে দ্বিতীয়বারের জন্য ছুটে এলো একটা সবজেটে রশ্মি। আমি বুঝলাম কালকুটের শক্তি সম্বন্ধে আমি যা ধারণা করেছিলাম তার থেকেও অনেক অনেক গুণ বেশি শক্তিধর সে। সেই সবুজ রশ্মি এসে আমার দেহের উপরিতলে গড়ে ওঠা সুরক্ষা প্রাচীরের গায়ে ধাক্কা খেতে সেই অদৃশ্য দেওয়ালে ফাটল ধরল। আমি বুঝলাম আর বেশিক্ষণ এভাবে নিজেকে তার থেকে সুরক্ষিত করে রাখা যাবে না। তার শক্তির কাছে আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছি। আমি মনে মনে তাই কাল ভৈরবকে স্মরণ করলাম। একমাত্র তিনিই পারেন আমার এই ঘোর সংকট থেকে আমাকে উদ্ধার করতে। এবার সে হাসতে হাসতে বলল, আর কতক্ষণ বলি, আর কতক্ষণ নিজেকে এইভাবে মায়া জালে আবদ্ধ করে রাখতে পারবে তারা না দেয়। এবার আমি আমার পরম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে চলেছি তোমার ওপর। জানো তো সেটা কি? ছায়া বিচ্ছিন্নকরণ ঘটাবো আমি তোমার শরীর থেকে। এক্ষুনি তোমার ছায়া তোমার দেহ থেকে পৃথক হয়ে তোমাকেই মেরে ফেলবে। নিজের ছায়ার কাজে তুমি নিজেই বধ হবে। এটাই হবে তোমার উপযুক্ত কর্মের ফল। আমার বুক এবার সত্যি যেন মোচড় দিয়ে উঠল। এতটা অসহায় এর পূর্বে আমি কোনো দিনও একটি বারের জন্য বোধ করিনি। কালকুট এবার তার সর্বশক্তি দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তৈরি করতে লাগলো তার মোক্ষম ব্রহ্মাস্ত্র। আমি কেবল চোখ বন্ধ করে এক মনে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। আমার পরমেশ্বর আমায় সেবা রক্ষা করেছিলেন। চোখ খুলতেই আমি দেখলাম একটা বিশাল আকৃতির স্বচ্ছ পুরুষ মূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার গা থেকে ছড়াচ্ছে তীব্র এক ফুরফুরে মাদকতাময় সুগন্ধ। পুরুষটির দেহ সঠিকভাবে বোঝা যায় না, তবে তার হাতে ধরা আছে একটি হাড়ের দণ্ড। আমার চারপাশ থেকে ভেসে আসছে শত শত শুকরের দলবদ্ধ ডাক। আমার দুই হাত সহজাতভাবেই একত্রিত হয়ে গেল। চোখের কোণ থেকে ফোঁটা ফোঁটা অশ্রুবারি গড়িয়ে পড়ল গাল বেয়ে। এত সৌভাগ্য আমার যে সত্যি কাল ভৈরব এসেছেন আমায় রক্ষা করতে। কালকুটের মতো পাপিষ্ঠের চোখে এই সমস্ত কিছু ধরা পড়ল না। সে হাসতে হাসতে তার পরম ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে কাল ভৈরবের গায়ে সে তা ধাক্কা খেয়ে তীর বেগে ছুটে চলে গেল তার নিজের দিকে। নিজের নিক্ষেপ করা ব্রহ্মাস্ত্রে ঘায়াল হয়ে পড়ল সে নিজে।
তার হাসি মিলিয়ে গেল পুরোপুরিভাবে। বুক ফাটা বিকট শব্দে চিৎকার করে উঠল সে। তার দেহ থেকে সমস্ত কালো ছায়া বাইরে বেরিয়ে এসে শক্ত করে ওর গলা চেপে ধরল নাগ পাশের মতো। কালকুটের বিকৃত ছায়া ধীরে ধীরে গ্রাস করলো তার কায়াকে। পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল সে। আমি চোখের সামনে দেখলাম কাল ভৈরব মৃদু হাসছেন যেন আমার দিকে তাকিয়ে। তার ঘোলা ঘোলা দু চোখের মধ্যে যেন দেখা যাচ্ছে সমগ্র জগৎ সংসার, আর আমার কিছু মনে নেই। জ্ঞান হারিয়ে একসময় লুটিয়ে পড়লাম পোড়ো মন্দিরের ভিতর। জ্ঞান যখন ফিরল তখন ভোরের আলো ফুটে উঠেছে। কালকুটের শক্ত হয়ে যাওয়া মরদেহ পড়ে আছে আমার থেকে কিছুটা তফাতে। পরমেশ্বরের উদ্দেশ্যে আমি প্রণাম জানিয়ে সুকুমার বাবু সহ গ্রামের সকলকে ডেকে নিয়ে এলাম সেখানে। সুকুমার বাবু, এই হলো সেই অপরাধী কালকুট, যার কারণে আপনার গ্রামের সাধারণ জনজীবন তছনছ হতে বসেছিল। এই সেই কালকুটের বর্তমান অবস্থা দেখে আনন্দিত হয়ে পড়ল সুকুমার বাবু সহ উপস্থিত সকলে। হ্যাঁ সুকুমার বাবু, সে আর বেঁচে নেই। পাপের ঘড়া পূর্ণ হলে সকলেরই একদিন সময় আসে ধ্বংস হওয়ার। কালকুটের পাপের ঘড়া পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তাই ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন, যে সে কোনো শাস্তি নয়, একেবারে মৃত্যুদণ্ড। নিজের তৈরি অস্ত্রই প্রাণ নিয়েছে তার। সুকুমার বাবু, আর কোনো ভয় নেই। আপনাদের এই গ্রাম আজ থেকে সম্পূর্ণ নিরাপদ। তবে আপনার কাছে একটি অনুরোধ, এই মরদেহটির কোনো ব্যবস্থা করুন। যতই হোক সে এককালে এই গ্রামেরই মানুষ ছিল, তাই মানবতাবাদের খাতিরে এইটুকু দায়িত্ব আপনাকে নিতেই হবে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। সুকুমার বাবু, এবার তাহলে আমায় বিদায় দিন। আর এখানে থাকতে আমি পারবো না। আমাকে আবার যাত্রা করতে হবে অনন্তের উদ্দেশ্যে। এ আবার কেমন ধারা কথা ঠাকুর মশাই? হ্যাঁ, আজকে আপনি চলে গেলে কি করে হবে? কয়েকটা দিন আমাদের আপনাকে সেবা করার অন্তত সুযোগ দিন। সমস্যা মিটে গেলে আমি মূলত আর সেখানে বেশি দিন থাকি না সুকুমার বাবু। তবে আপনি যখন আমায় এমনভাবে অনুরোধ করছেন, তখন না হয় একটি দিন এখানে কাটিয়ে তারপর যাব আমি। এইভাবেই সেইবার ওই গ্রাম রক্ষা পেয়েছিল কালকুটের মতো এক শয়তানের হাত থেকে। তবে কায়মনোবাক্যে স্বীকার করতেই হয়, সেদিন যদি কাল ভৈরব আমায় সাহায্য না করতেন, তাহলে হয়তো এই সমস্ত কিছুই বাস্তবে সম্ভব হতো না। আর হয়তো আমিও এখানে বসে তোমাদের এই অভিজ্ঞতা বলতে পারতাম না। একটা দিন ওদের গায়ে কাটিয়ে তারপর আমি রওনা দিয়েছিলাম পুনরায়। তাহলে কেমন লাগলো আজকের এই কাহিনী? কিশোরী, তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ ঠাকুর মশাই, অত্যন্ত ভালো লেগেছে। আপনার এমন দ্বারা গল্প শোনার লোভেই তো বারবার ছুটে আসে এখানে। চলো হে ভায়া, তাহলে ওঠা যাক। এই সময় বৃষ্টিটাও একটু কমেছে বলে মনে হচ্ছে। ঠিকই বলেছো হে। ঠাকুর মশাই, আজ তাহলে আমরা উঠলাম, আবার অন্য কোনো একদিন আসবো না হয়? আচ্ছা, বেশ বেশ, এসো। সাবধানে যেও কিন্তু।